গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা। দূর থেকে ভেসে আসছে কয়েকটা নেড়ি কুকুরের ডাক। পুরো খানবাড়ি ডুবে আছে নিস্তব্ধতায়। ত্রিধা এখনো মন খারাপ করে বিছানার ওই পাশ ওপাশ করছে। সে জানে না আহিয়ানকে দেখার জন্য কেন সে এত ছটফট করে হৃদয় বিকল হয়ে যাচ্ছে। আজকাল আহিয়ানের কঠোর কথা কলিজায় লাগে, কিন্তু আগে তো এরকম হতো না। আহিয়ান ভাইয়ের ছোটবেলা থেকেই ত্রিধাকে থাপ্পড় মারতো, কথায় কথায় ধমক দিত। আগে তো এরকম লাগতো না, তবে এখন কেন এই মানুষটা এই 10 দিনে কি জাদু করেছে ত্রিধা তা জানে না। তবে একটা কথা সত্যি, এখন ওকে ছাড়া নিঃশ্বাস নেওয়া কষ্ট। সেই দুপুর থেকে মেয়েটা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, বারবার অবুঝ মনটাকে বোঝাচ্ছে আহিয়ান ভাইয়ার সাথে আর মিশবে না, কিন্তু ওর মনটা যে বড্ড অবুঝ মন, সেটা বুঝতে চায় না। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। ত্রিধা এখনো ঘুম নেই। বারবার মনে হচ্ছে দীর্ঘ 12 ঘন্টা কেটে গেছে, আহিয়ান ভাইয়ের মুখশ্রীটাও দেখা হয়নি। নিজের মনটাকে বোঝাতে না পেরে উঠে বসলো। ধক ধক করে 1 গ্লাস পানি খেয়ে ছুটল নিজের মনের খিদে মেটাতে। চাপানো দরজাটা আলতো করে ছুঁয়ে দিতেই খুলে গেল। ত্রিধা নিঃশব্দে এগিয়ে গেল সামনে। অন্ধকারে ড্রিম লাইটটার মৃদু আলোতে দেখা যাচ্ছে আহিয়ান ভাই কাত হয়ে শুয়ে আছে, হাতে সাদা ব্যান্ডেজ করা। ব্যান্ডেজগুলো দেখা মাত্রই ত্রিধার বুক কেঁপে উঠল। কারো কাছে ধরা পড়া চিন্তা করলো না। নুপুর পায়ে রিমিঝিমি শব্দে দৌড়ে গেল তার আহিয়ান ভাইয়ের কাছে। ব্যান্ডেজ করা হাতটা আলতো করে ধরে ত্রিধা কেঁদে দিল। ত্রিধা চুপচাপ আহিয়ানের হাতে কয়েকবার ঠোঁট ছোঁয়ালো। আহিয়ান হালকা নড়ে উঠল। ত্রিধা তখনও ওর হাতের উপরেই অশ্রু বিসর্জন দিচ্ছে। ত্রিধা দেখল নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। ত্রিধা এবার চোখ তুলে তাকায় আহিয়ানের ঘুমন্ত মুখের দিকে। কি নিষ্পাপ ঘুমন্ত মুখ! মানুষটার ঘুমন্ত মুখের দিকে দেখলে বোঝা যায় না সে এত গম্ভীর ও রাগী প্রকৃতির লোক। ত্রিধা আহিয়ানের আঙ্গুলগুলো ধরে আলতো কণ্ঠে আস্তে আস্তে বলল, সরি আহিয়ান ভাই, আপনি বলেছিলেন আপনার রুমে আর আসতে না, কিন্তু আমি আমার নিজের মনকে বোঝাতে পারিনি। কিন্তু প্রমিস করছি আমি আগামীকাল চলে যাব আপনার থেকে অনেক দূরে। আমি আর আপনাকে জ্বালাতে আসবো না। কেউ ঘ্যান ঘ্যান করে আপনাকে মাথা খাবে না। আমি সত্যি চলে যাব। অতঃপর কান্না করা অবস্থায় তো আহিয়ানের কাটা হাতে আরো কয়েকটা ঠোঁট ছুঁয়ে দিয়ে হাঁটা দিল তার নিজের রুমের দিকে। ত্রিধা বেরিয়ে যাওয়ার 2 মিনিটের মাথায় আহিয়ান উঠে বসলো। নিজের ব্যান্ডেজের করা হাতটাকে কয়েকবার আলতো করে ছুঁয়ে দিল। অতঃপর কিছু একটা ভেবে আহিয়ান নিজের মাথায় চুলগুলোকে খামচে ধরে ঘন ঘন দীর্ঘ সে নিঃশ্বাস ছেড়ে শেষে টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি ঢকঢক করে খেলো। সে অনুভব করতে পারছে তার প্রেয়সীর হৃদয়ের বিকলতা, কিন্তু সে তো নিরুপায়। বর্তমানে সামান্য কষ্টটুকু যদি দুজন সহ্য করতে না পারে, তাহলে ভবিষ্যৎ কষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে আরো কঠিন হয়ে দাঁড়াবে। তারা একেবারেই আলাদা হয়ে যাওয়ার থেকে খানিকক্ষণের জন্য আলাদা থাকাই শ্রেয়। আহিয়ান বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ত্রিধার অশ্রু ভিজে হাতটা এখনো তার বুকের বাঁ পাশে রাখা বুকের ধুকপুক শব্দটা যেন আজকে দ্বিগুণ হারে বেড়েছে। আহিয়ান হাত দিয়ে চেপে ধরে আছে, তবুও থামাতে পারছে না শব্দটা। এই শব্দটার সাথে সে অনেক আগে থেকেই পরিচিত। প্রিয় মানুষের সঙ্গ পেলেই হবার কথা, কিন্তু আজ ধুকপুকানিটা বেড়েই চলেছে। প্রিয় মানুষটাকে হারানোর ভয়, আর কোনো সুখের অনুভূতি হচ্ছে না। ব্যথা যে হৃদয় ছিঁড়ে যাচ্ছে। ক্ষমতা থাকলে হৃৎপিণ্ডটাকে শরীর থেকে আলাদা করে সরিয়ে রাখত কষ্টের সময়, কিন্তু তা কি আর মানুষের সাধ্য আছে? তারপর অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার বোকারানির কষ্টটা কমিয়ে দাও। তার কষ্ট যে আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। বলে ছেলেটা ধপ করে হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ল। কথায় আছে, ছেলেদের কাঁদতে নেই, তারা সবসময় সকল সমস্যার সমাধান করতে জন্মায়। প্রিয় মানুষটার সুখ খুঁজতে ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তর। কষ্টগুলো যদি কখনো যেত, তাহলে একটা মেয়ে বুঝতো তার প্রিয়তম কতটা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা তো কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে বলতে পারে তাদের সকল সমস্যার কথা, কিন্তু ছেলেরা তো তা পারে না। এদের মতো আহিয়ানও কাঁদতে পারে না। নিজের প্রেয়সীকে সুখে থাকার চিন্তা, ভবিষ্যৎ, কেরিয়ার ও বাবা মায়ের স্বপ্ন সবকিছু মিলে ভেবে পা ফেলতে হয়।
আহিয়ান কিছুক্ষণ বসে রইল অন্ধকার আকাশের দিকে চেয়ে। দূর থেকে ভেসে আসছে ফজরের আজানের শব্দ, চারিপাশে তাড়াতাড়ি সকাল হওয়ার পায়তারা। কিন্তু আহিয়ান চায় আজকের রাতটা একটু দীর্ঘ হোক, তার প্রিয় মানুষটা আর একটু থাকুক তার পাশের রুমে। সকাল হলেই তো বোকা মেয়েটা ছেড়ে চলে যাবে, যাওয়ার পায়তারা জোগাবে। কিন্তু প্রকৃতি তো তার নিয়মেই চলে, তাকে থামানোর ক্ষমতা কি কোনো সাধারণ মানবের আছে? আহিয়ান উঠে রুমে এলো, তারপর ফ্রেশ হয়ে ফজরের নামাজ নামাজের জন্য বের হলো। নিচে আসতে দেখা হলো পাপা, মামা, দাদু ও চাচুর সাথে। আহিয়ান গলা কেকিয়ে দিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে ওদের সাথে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ফজরের আজানের ধ্বনি ভেসে আসতেই নিস্তব্ধ রাতের বুক চিরে বের হয় নতুন সকালের সূচনা। মসজিদের মিনার থেকে ভেসে আসে মধুর সুরের কণ্ঠ। আজান যেন পুরো পরিবেশ থেকে পবিত্রময় করে তোলে। চারিদিকে তখনও অন্ধকার, কিন্তু আকাশের এক কিনারায় নীলচে আভা ভেসে উঠতে শুরু করছে। খানবাড়ির কিছু কিছু ঘরে বাতি জ্বলছে। সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াতের সুর গড়ে তোলে প্রশান্তি। ধীরে ধীরে পূর্ব আকাশের আলো রেখা ঘন হতে থাকে। একে একে পাখিগুলো ঢেকে ডেকে ওঠে শালিক, ময়না, টিয়া, টুনটুনি। শিশির ভেজা ঘাসের সূর্যের প্রথম কিরণ পড়েছে, মুক্তোর মতন ঝলমল করে উঠল চারিপাশ। বাতাসে ভেসে আসা ভিজে মাটির গন্ধ, ফুলের সুবাস আর হালকা শীতলতা। ফজরের আজানের পর থেকে পুরো আলো ছড়িয়ে পড়ার সবটুকু শুধু দিন শুরু সূচনা না, শান্তি ও পবিত্রতা আর নতুন উদ্যমের প্রতীক। পুরুষরা নামাজ পড়ে এসে দেখল বাড়ির বউরা নামাজ শেষ করে ফেলেছে, সকালের নাস্তার করার জন্য আয়োজনে ব্যস্ত হচ্ছে। আহিয়ান এক পলক নিজের মা ও মামনিকে কাকিমুনির দিকে দেখে নিজের রুমের দিকে যাওয়া শুরু করলো। কিন্তু হঠাৎ নিজের রুমের দিকে যেতেই পা থেমে গেল। দরজাটা আধ খোলা রেখেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আহিয়ান বাইরে থেকে লক্ষ্য করলো ত্রিধার লম্বা চুলগুলো ফ্লোর ছুঁয়ে গেছে। মেয়েটা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে, পুরো বিছানার চাদর এলোমেলো। বিছানার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে সে কতটা নীরব কন্যার সাক্ষী। মেয়েটা হয়তো কান্নাকাটি করে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে ছটফটে করে। বাকি প্রহর করেছে তার প্রমাণ, বিদ্যমান করেছে তার রুম। আহিয়ান নিজের রুমে যেতে চাইলেও পারল না। নিঃশব্দে ঢুকে পড়ল ত্রিধার রুমে। চুলগুলো হাতের মুঠোয় পেঁচিয়ে বিছানায় তুলে রাখলো, কিন্তু মাথা যেহেতু খাটের কোণে, তাই বারবার ফ্লোরে লাগছে। তাই আহিয়ান এবার ত্রিধাকে কোলে তুলে সোজা করে শুয়ে দিল। তারপর ওর পাশে বসে হাতটা আলতো করে ধরে কপালে ঠোঁটের উষ্ণ স্পষ্ট ঠেকালো। প্রেয়সীর হাতটা যত্ন করে আগলে রেখে বলল, সরি জান পাখি, পারলে আমাকে ক্ষমা করে দিস প্লিজ। আমি কখনো চাইনি তোকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে, কিন্তু আমার কিছু করার নেই। এই কষ্ট কিছুই না, সামনে তোর জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমি তোর পাশে থাকবো না, নিজেকে সামলে নিস। কখনো খুব বেশি রাগ হলে যত ইচ্ছা বকা দিস, কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করিস না। যদি কখনো ভুলে যাওয়ার চেষ্টা করিস তো তোকে মেরে তোর পাশের কবরে আমি ঘুমাবো। তোর বাপকে বলিস, পারলে ঠেকাবে। আহিয়ান যে মুহূর্তে উঠে বেরিয়ে যাবে, ঠিক তখন ত্রিধা আহিয়ানের হাতটা খামচি দিয়ে ধরে ঘুমের মধ্যে বিড়বিড় করে বলল, আমার আহিয়ান ভাইকে লাগবে, কেউ এনে দাও আমার, শুধু আহিয়ান ভাইকেই লাগবে, লাগবে লাগবে লাগবে। আহিয়ান চোখ তুলে তাকালো তার বোকা রানীর দিকে। কি মায়া, মায়ার চেহারা, গোলাপি ফোলা ফোলা ঠোঁট দুটো বেশি নজর কাটছে। আহিয়ান চোখ নামিয়ে নিল, তারপর কিছু একটা ভেবে ত্রিধার ঠোঁটে শক্ত করে চুমু দিয়ে হন হন করে চলে গেলেন নিজের রুমে। ঘুমের মধ্যে ঠোঁটে নরম স্পর্শ পেয়ে মেয়েটা নড়ে উঠল, তারপর ঘুরে আবার ঘুমিয়ে পড়ল। সকাল 8টা, খানবাড়ির ডাইনিং টেবিলে সবাই উপস্থিত। মিম আর আরিফ আজকে চলে যাবে, সাথে যাবে ত্রিধা। তাছাড়া ছুটিতে থাকা প্রতিটি লোক নিজের নিজের কর্মস্থানে যোগ দিবে আজ থেকে। তানভীর, আরিফ, আদি, আবির, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই একসাথে রেডি হয়ে নিচে নেমেছে। একসময় ত্রিধা ও আহিয়া নিচে এসে বসলো, তা দেখে উষা মহা খুশি। তাদের সাথে তাদের বাড়িতে ত্রিধা আপু যাচ্ছে শুনে, কিন্তু আদিবার মন খারাপ, বারবার বলছে, আমার আপু তুমি কেন নিবে?
আমার আপুকে আমি দিব না। এসব বলে সকাল থেকে গাল ফুলে আছে। মিমরা চলে যাবে তাই মেঘ, বন্যা ও রাই বাহারি রকমের রান্নার আয়োজন করছে। সকালের নাস্তা করতে করতে আরিফ বলল, আহিয়ানকে দেখতে পাচ্ছি না কেন? এই কথা শুনে আবির বলল, ফজরের নামাজ পড়ে আসার সময় বলল রাতে ঘুমটা নাকি ভালো হয়নি, তাই বোধহয় ঘুমাচ্ছে। আবিরের প্লেটে একটা পরোটা তুলে দিতে দিতে মেঘ বলল, "উম, ঘুমা ছেলেটা পড়ালেখা যখন আবার শুরু করবে তখন আবার ব্যস্ততার মধ্যে পড়ে যাবে। অনেক রাত করে ঘুমানো, আবার ফজরের সাথে উঠে যাওয়া। ছেলেটা যতদিন দেশে আছে রেস্ট করুক।" তানভীর খেতে খেতে মাথা নাড়িয়ে বলল, বোনও ঠিক বলেছে। ত্রিদা চুপচাপ খাচ্ছিল, কিন্তু সে খুব করে চেয়েছিল আহিয়ান ভাইয়ের সাথে একবার দেখা হয়ে যাবে। একটু পরেই তো সে চলে যাবে, কিন্তু মানুষটা এলো না। বেলা 9টা। আরিফ বারবার মিমকে তাড়া দিচ্ছে রেডি হতে। সে মূলত মিমদের বাড়িতে নামিয়ে দিয়ে অফিসে যাবে। তার খুব দেরি হয়ে যাচ্ছে। মিম ও উষা রেডি হয়ে এসে নিজে সবার থেকে বিদায় নিতে শুরু করলো। এদিকে সিঁড়ি বেয়ে চুপচাপ সিঁড়ি বেয়ে নেমে এলো ত্রিধা। তার পরনে আহিয়ানের দেওয়া একটা বোরখা। সেও এসে সকলের থেকে বিদায় নিল, আর বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে। যদি মানুষটা একবার নামে, যদি মানুষটার সাথে একবার দেখা হয়ে যায়। কিন্তু পাষাণ মানুষটা নামলই না। কি ধরনের বুক ভেসে যাচ্ছে কান্নায়। মেঘও বন্যা তা লক্ষ্য করলো। বন্যা কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে মেয়েকে অনেক কিছু বোঝালো, দুষ্টুমি যেন না করে। মিমের কথা শুনে চলতে বলল। বন্যা এসে বলল, কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছিস, আমরা কি তোর বিয়ে দিয়ে দিচ্ছি নাকি? এত কান্না কি আছে বলতো? লাগলে আবার চলে আসবি। ত্রিধার খুব করে বলতে ইচ্ছে করলো, খুবই। তোমার ছেলেটাকে আমাকে দিয়ে দাও না, আমি তাকে যত্ন করে আগলে রাখবো। কোনোদিন তার কষ্টে কষ্টে রাখবো না। কিন্তু এটা কি আর মুখে বলা সম্ভব? আর কোনোদিনই মুখে বলা হবে না। রায় এগিয়ে এসে বলল, এত কান্নাকাটি করে যাওয়ার কি তা? তোরে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। ত্রিধা এবং মৃদু হাসলো। এখনো আহিয়ানকে দেখা যাচ্ছে না, তাই দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে গাড়ির দিকে। গাড়িতে ওঠার আগ পর্যন্ত ত্রিধা বারবার তৃতীয় বেলকনির দিকেই তাকাচ্ছে, কিন্তু কেউ নেই। মিম ডাকে চুপচাপ গাড়িতে বসলো। মুহূর্তে গাড়িটা বেরিয়ে গেল খানবাড়ির থেকে। খানবাড়ির ছাদ থেকে একজোড়া চোখ করুণ দৃষ্টিতে চেয়ে রইল ত্রিধা যাওয়ার পানে। অপলক দৃষ্টিতে দেখল তার পাগলিটা কতবার তাকিয়েছে তৃতীয় তলায় বেলকনির দিকে। আহিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ভেতরে যে কতটা তোলপাড় হচ্ছে তা কি তার পাগলিটা জানে? আর কোনোদিন জানবেও না। আজকে মিম ফুপি যেন ত্রিধাকেও তার কলিজাটাকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আহিয়ান আকাশে পানে চেয়ে কয়েকবার দীর্ঘ শ্বাস ছাড়ল, তারপর আনমনে গিয়ে উঠল, এলোমেলো ঝড় এই বুকে কিছুতেই থামে না, কমে না তবু ভালোবাসা। ও মেঘে মেঘে ঢাকা দু চোখ, আশার রোদ ওঠে না, কাটে না ধোয়া ধোয়া কুয়াশা। বুকে ব্যথা জাগে, লেখা এ কোন কাহিনী? কাছে আসে, কেন কাছে আসতে পারিনি? আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। ছেলেটা হঠাৎ লক্ষ্য করলো, না চাইতেও কয়েক ফোঁটা পানি বেয়ে গাল বেয়ে পড়ল উত্তপ্ত ছাদের মেঝেতে। মুহূর্তে তার শুকিয়ে গেল। আচ্ছা, কষ্টগুলো কেন এভাবে ভ্যানিশ হয় না? তাহলে তো প্রতিটি মানুষের সুখই থাকতো, কারো কোনো কষ্ট থাকতো না।